অম্লরাজ কি এবার HCl আর HNO3। আচ্ছা মানে যদি মনে রাখার একটু পদ্ধতি কি, এখানে 3 আছে তাহলে 3 একে দেবো নি, এখানে দিলাম 3। আচ্ছা এখানে কিছুটি মানে 1 আছে তাহলে এই একটা একে দিয়ে দেবো, মানে কি 3:1। কে 3:1 না, HClটা 3, HNO3টা 1। লিখবোটা কি 3 আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড ও 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিডের মিশ্রণকে অম্লরাজ বা অ্যাকোয়া রিজিয়া বলে। ব্যবহার হচ্ছে AUPT, AG প্রভৃতি ধাতুকে দ্রবীভূত করতে ব্যবহার করা হয়। ঠিক আছে, 3 আয়তন গাঢ় HCl, 3HCl প্লাস NO3। 3 গাঢ় যদি হয় NOCl প্লাস HNO3, Cl আর H2। এখানে কত আছে 3, তাহলে 3টে Cl মানে এখানে যদি 3 দিয়ে দিই NOCl কত আছে এখানে একটা দুটো, তাহলে ওখানে দিলেই হয়ে যাবে 2 আর এখানে 3। বোঝা গেছে? তাহলে রিয়াকশানটা দিলাম 3 আয়তন গাঢ়, এই সেলটা কিন্তু 3 আর নাইট্রিক অ্যাসিডটা কত 1 অনুপাত নিলে যে রিয়াকশানটা হবে। ঠিক আছে, এবার 6 নম্বর 7 নম্বর হচ্ছে আমি অক্সাইডগুলো বলেছিলাম। অক্সাইডগুলো কি, অক্সাইডগুলোর মধ্যে কি ছিল, আম্লিক অক্সাইড মানে অ্যাসিডিক অক্সাইড, কাদের বলবো না, এই ভিডিও সেপারেট করা আছে তা বলে দিচ্ছি। CO2, SO2, SO3 এই অধাতব কার্বনেটগুলো, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এগুলো হচ্ছে কি আমার আম্লিক, মনে রাখবে। আর ক্ষারীয় অক্সাইডগুলো কে, ক্ষারীয় অক্সাইডগুলো হচ্ছে ধাতব অক্সাইডগুলো হচ্ছে সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, CaO, ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, এগুলো হচ্ছে ক্ষারীয় অক্সাইড। আর উভয়ধর্মী অক্সাইড হচ্ছে ধর্মী অক্সাইডগুলো কি উভয়ধর্মী অক্সাইডগুলো হচ্ছে, একটা লাইন বলেছিলাম আমি, কি লাইনটা কি ছিল না, জনি এলো সন পাবড়ি পেলো, তাই তো? তাহলে তাহলে জেডেন দিয়ে কী হবে, জেডেন অক্সাইড, জিঙ্ক অক্সাইড। অ্যালুমিনিয়াম দিয়ে কী হয়, অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত হয় 2, আর অক্সিজেনের কত, সরি অ্যালুমিনিয়াম তো 3, অক্সিজেনের 2, তাহলে এটা এর কাছে এর মালটার কাছে আর মালটার কাছে, তাহলে Al2O3, তাহলে Al2O3। আর এসএন এর কত হয় 2 দেখায়, 4ও দেখায়। যদি 2 দেখায় দেখো 2 একে 2 কেটে গেল, তাহলে এসএনও হবে 1 লেখা দরকার নেই, এসএনও। এবার যদি 4 দেখাতো
আর অক্সিজেন তো সবসময় 2 দেখায়, 2 একে, তাহলে কী হবে, কোনাকুনি গুণ করলে কত হয়, SnO2। আর একটা আছে কি পিবি, পিবির কত হয়, পিবির 2, PbO2, PbO2 নয় পিবিও, PbO2 হয়, PbO হয়, কারণ যদি 4 দেখায় অ্যাকচুয়ালি পিবি কার্বন সিলিকন জার্মেনিয়াম টিন লেড, এখানে অ্যাকচুয়ালি +4 এটা কমে যায়, কিন্তু +2টা দেখায়, তাহলে +2 দেখালে কি হবে, পিবিও। তাহলে এইগুলো কি হচ্ছে, উভয়ধর্মী অক্সাইড। তাহলে তোমরা এখানে যদি বলে Al2O3, এবার যদি প্রশ্ন বলে যে এরা আম্লিক অক্সাইড কেন, না এরা জলের সাথে বিক্রিয়ায় কি তৈরি করে, জলের সাথে বিক্রিয়ায় তৈরি করে দেয় অ্যাসিড, H2 দুটো H, C একটা, O কটা, 3টে, একটা কার্বনিক অ্যাসিড তৈরি করলো, জলের সঙ্গে বিক্রিয়া কী তৈরি করছে, কার্বনিক মানে অ্যাসিড। আচ্ছা, যদি কোনো একটা ক্ষারের সাথে বিক্রিয়া করে, আমি যদি ক্ষারের সাথে নয়, জলের সাথে বিক্রিয়া করে কী তৈরি করছে, অ্যাসিড, তাহলে কোনো একটা ক্ষারের সাথে বিক্রিয়া করে কী তৈরি করবে, আমি যদি বলি এটা কোনো ক্ষার NaOH + CO2 নিই, তাহলে কী তৈরি করার কথা, জল আর লবণ, তো লবণ মানে কি Na2CO3, দেখো এটা কি লবণ আর এটা কি জল, তাহলে আম্লিক কেন বললাম বুঝতে পারলে, যে কি দুটোই দেখাচ্ছে, জলে গুলারে কি হচ্ছে আমার মানে অ্যাসিড পাচ্ছি, আর কোনো একটা ক্ষারের সাথে NaOH এর সঙ্গে বিক্রিয়া করলে কি পাবো আমি, Na2CO3 আর জল। আর এখানেই তাহলে উল্টোটা কেস, কি উল্টো কেস, এখানে যদি তুমি জলের সাথে বিক্রিয়া করাও তাহলে কি পাবে, একটা ক্ষার পাবে, তাই তো, ক্ষার একটা। আর যদি কোনো একটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করাই, অ্যাসিডের সাথে বিক্রিয়া মানে যদি এই সেলের সঙ্গে বিক্রিয়া করাই কী পাবো, জল প্লাস কি লবণ, কী লবণ হবে, সোডিয়াম আর ক্লোরিন দিয়ে NaCl হবে, গুড, বুঝতে পারলে। আর এখানে তো দুটোই ঘটবে, এটা বলে দিই, তাও আমি প্রশ্ন বলে দিচ্ছি এখানে, হ্যাঁ এটা 7 নম্বর ছিল, তো 8 নম্বর যে প্রশ্নটা যদি বলে Al2O3 অথবা ZNO কেন উভয়ধর্মী অক্সাইড, যে কোনো একটা দিতে পারে, আমি ZNOটা দিয়ে বলে দিচ্ছি, ঠিক আছে, যেটা পরীক্ষা দিতে পারে ZNO, ঠিক আছে, ZNO কি, O2 কি, ZNO2 কি, ZNO, তাই তো, কেন না অ্যাসিড আর ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে, ওরা দুজনের সঙ্গে বিক্রিয়া করে, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে যদি আমি যদি ZNO + HCl করি তাহলে পাবো ZnCl2 + H2O। আচ্ছা, আবার যদি কোনোটা ক্ষার নিই, ZNO + NaOH নিই, তাহলে কী হবে, Na2 ZNO2 + H2O। দেখো দুটো ক্ষেত্রে আমি কি পাচ্ছি, লবণ আর জল পাচ্ছি। যদি এরকম প্রশ্ন জিজ্ঞেস করে, আমি 9 নম্বর যেটা বলছি, 9 নম্বর বলছি কি, আমি যদি বলি গ্লোবাল লবণের যদি সংকেত জিজ্ঞেস করার চেষ্টা করে, বলবে কি Na2SO4 10H2 লিখে দেবে তোমরা। আচ্ছা, গ্লোবাল লবণ হলো। আবার যদি বলে কাপড় কাচার সোডা, কাপড় কাচার লবণ, আর একটা কি আছে বেকিং সোডা মানে বেকারি শিল্পে যেটা করা হয়। আচ্ছা, কস্টিক পটাশ, বেকিং সোডা হচ্ছে NaHCO3, আর এটা মনে রাখবে NO2CO3 সোডিয়াম কার্বনেট 10H2O, এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। কস্টিক সোডা হচ্ছে NaOH, দেখো মনে রাখবে কি করে, দেখো কস্টিক সোডা মানে পটাশটা জানো তো, পটাশ মানে কে হবে, তাহলে KOH, তাহলে সোডা মানে NaOH দিয়ে দিবে। তাহলে এই তিনটে মনে রাখো, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, যদি তোর বললো কোনটা, যদি প্রশ্ন এরকম আসে, বললো কোনটা এরকম দিল, বললো কোনটি অ্যাসিডিক লবণ মানে আম্লিক লবণ, অপশান এ দিল, বললো গ্লোবাল লবণ, অপশান বি কাপড় কাচা সোডা,
কাপড় কাচার সোডা, আর ডি বেকিং সোডা, আচ্ছা সি কস্টিক কি বললাম আম্লিক লবণ, কাপড় কাচের সোডা। আচ্ছা আর আমি যদি বলি কোনো একটা বলে দিই, কস্টিক পটাশ দিয়ে দিই, কস্টিক পটাশ। দেখো সংকেতগুলো জানলে তবেই তো বলতে পারবো। দেখো এখানে এখানে ওএইচ আছে, ওএইচ থাকা মানে কস্টিক পটাশ। এবার ওখানে দেখো ওএইচ মানে কি, এটা তো ক্ষার, তাহলে এটা বাদ দিলাম প্রথমে। এবার লবণ মানে কি, দেখো যেখানে এই যে এইচ থাকবে একটা, দেখো বেকিং সোডাতে তো এইচ আছে, তাহলে এইচ থাকলে সেটাকে আমরা কি বলবো, আম্লিক লবণ। ঠিক আছে, ওটা আম্লিক লবণ। এই প্রশ্নটা আসতে পারে, সম্ভাবনা আছে। এবার হচ্ছে 10 নম্বর প্রশ্ন, আমি প্রতিটা চ্যাপ্টার থেকে 15টা করে বলবো। 10 নম্বর প্রশ্ন হচ্ছে কি অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টি কি? অ্যাসিড বৃষ্টি হচ্ছে, আমি বলে দিচ্ছি অ্যাসিড বৃষ্টিটা কি না, কলকারখানা, তাপবিদ্যুৎ কেন্দ্র, কয়লার থেকে কারখানা থেকে বা পেট্রোলিয়াম শোধনাগার থেকে নির্গত কি CO2, NO2, SO3, SO2 এইসব গ্যাসগুলো জলের সাথে বিক্রিয়া কী করে কী তৈরি করে, দেখো তো আমি বলে দিলাম। জলের সাথে বিক্রিয়া করে তৈরি করে কি অ্যাসিড। জলের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে অ্যাসিড, SO3। আর SO3 যদি নিই, H2 যদি বিক্রিয়া করে কি তৈরি করবে H2SO4। তাহলে এগুলো অ্যাসিড তৈরি করছে। আর এই অ্যাসিডগুলো যখন বৃষ্টির জলের সাথে নেমে আসে, ওইটা হচ্ছে কি আমাদের অ্যাসিড বৃষ্টি। এবার যদি বলে অ্যাসিড বৃষ্টির দুটি ক্ষতিকারক প্রভাব লিখো, তখন তোমরা কি বলবে না, অ্যাসিড বৃষ্টির ফলে কি আমার যে মাটির অম্লতা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, আর যে তাজমহল, আমাদের প্রিয় জিনিস তাজমহল, শাহজাহানের তৈরি না, মমতাজের জন্য। তাহলে ওই শাহজাহানের কি মানে শাহজাহানের নয়, ওই যে যমুনা নদীর তীরে যে তাজমহলটা আছে, ওর কি হয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে ওটা হচ্ছে আমার কি ক্ষতিকারক প্রভাব। কারণটা কি না, ওখানে যে মার্বেল থাকে অ্যাকচুয়ালি ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে ওই অ্যাসিড বৃষ্টির বিক্রিয়ায় তৈরি হয়ে যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি ক্ষত সৃষ্টি করে দিচ্ছে, বুঝতে পারলে ব্যাপারটা। তাই আমি বলে দিলাম অ্যাসিড বৃষ্টির ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে অ্যাসিড বৃষ্টিটা হয়ে গেল। এবার যেটা পরীক্ষায় আসে এখানে আর যেটা আছে পিএইচ। আচ্ছা 10 নম্বরটা কি অম্ল বৃষ্টি কি এবং তার ক্ষতিকারক প্রভাব। এইগুলো পড়লেই যথেষ্ট, এর থেকে বেশি দরকার নেই। পরীক্ষায় এই একটা শর্ট ভিডিও পড়বে, তোমরা 40-এ 40 আনবে, বুঝতে পারলে। তাহলে তোমাদের প্রত্যেকেরই, আমার বাচ্চাগুলো সবাই পাবে, কিন্তু প্রশ্ন হচ্ছে ওরা পড়েনি। তোমরা একটু দেখে নেবে, পড়ার দরকার নেই, এই একটা শর্ট ভিডিও দেখে পরীক্ষা দিতে চলে যাবে, হয়ে যাবে। তাহলে ক্ষতিকারক প্রভাব দুটি লেখো। আচ্ছা আমি একটা জিনিস বলে দিই, 11 নম্বর প্রশ্ন যেটা বলে দিচ্ছি, যে পিএইচ স্কেলটা তোমরা জানো তো, যে কি হয় যদি 0 থেকে শুরু হয়, 7-এর মধ্যে যদি থাকে, তাহলে আমার কি হবে, 0 থেকে শুরু 7-এর মধ্যে হলে কি হয় অ্যাসিডিক, 7 হলে কি নিউট্রাল, আর 7-এর বেশি হয় কি প্রশম। আচ্ছা আমি একটা জিনিস বলছিলাম, সেই নির্দেশক কিভাবে বলবে, যে যদি বলছিলাম কি নির্দেশকটা দরকার আছে, নির্দেশক কি এবং কোন দবনে কি হয় এখানে দরকার আছে, বুঝতে পারলে। আমি যদি বলে দিই নির্দেশক বলে লিখলাম, নির্দেশক। আচ্ছা প্রথমে লিখছি অ্যাসিডে কি হবে আর ক্ষারে কি হবে, প্রশমত কি হবে, ঠিক আছে। আচ্ছা এবার যেটা বলার নির্দেশক যদি লিটমাস হয়, তাহলে অ্যাসিড দবনে কি, আমি দেখি বলে দিচ্ছি শোনো। আর মানে রেড, ভি মানে ভায়োলেট মানে কি বেগুনি, বি মানে ব্লু, সি মানে কালারলেস, ভি মানে ভায়োলেট। রয় মানে আর হচ্ছে কি রেড ও অরেঞ্জ, ইয়েলো, আর ওয়াই রেড ইয়েলো। যদি প্রশ্ন বলে যে ফেনপথ্যালিন ইন্ডিকেটর ক্ষারের বর্ণর কি পরিবর্তন করে দেয়, মানে ক্ষারে কি হবে কালারলেস। আমি যদি বলি মিথাইল অরেঞ্জ, অ্যাসিডে কি হবে রেড
এরকম প্রশ্ন আসতে পারে, তোমরা পেরে যাবে বিশ্বাস আছে। এবার প্রশ্ন মুছে দিই, যদি বলে প্রশমন বিক্রিয়া কি, প্রশমন বিক্রিয়া কি, 11 ছিল ওটা, 12 নম্বর কি, প্রশমন বিক্রিয়া কি, প্রশমন বিক্রিয়া কি এটা উদাহরণ সব বুঝাও যদি বলে। তাহলে প্রশমন বিক্রিয়া আমি বলে দিচ্ছি, অ্যাসিড প্লাস ক্ষার বিক্রিয়া করলে কি করবে, জল আর লবণ। তাহলে বলবে কি, অ্যাসিডের এইচ প্লাস আর ক্ষারের OH মাইনাস বিক্রিয়া করে কি করছে, জল তৈরি করছে। আর এখানে ওই যে মানে অ্যাসিডের যে মাইনাস পার্টটা, অ্যানায়ন পার্টটা, আর ক্ষারের যে প্লাস পার্টটা বিক্রিয়া কি ওরা কী তৈরি করছে, আমার NaCl তৈরি করছে, লবণ তৈরি করছে। এই বিক্রিয়াটা কি, প্রশমন বিক্রিয়া, বুঝতে পারলে? তাহলে একটা উদাহরণ দিয়ে বলে দিবে কি, অ্যাসিড প্লাস ক্ষার, দাঁড়াও এটা ভালো করে বলে দিই, এটাকে যদি ভাঙো তাহলে কি, আর মাল তার কাছে, তার মাল ওর কাছে, তাহলে সামনে নিয়ে গেলাম 1 প্লাস Cl মাইনাস Na প্লাস প্লাস OH মাইনাস বিক্রিয়া করাও, তাহলে Na 1 প্লাস একটা প্লাস আছে, Cl এর একটা মাইনাস আছে, 1 কোনাকুনি গুণ করলে কী হবে, NaCl, তাহলে তৈরি হচ্ছে কি, NaCl প্লাস কটা আছে, H2O, দুটো H আরও H2O তৈরি হচ্ছে। এটা কি বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া। তাহলে প্রশমন বিক্রিয়া কি প্রশ্ন আসতে পারে, আর উদাহরণ সব বলে দিবে, ঠিক আছে? বুঝতে পারলাম, তোমরা পেরে যাবে। তারপর যেটা বলে মিল্ক অফ ম্যাগনেসিয়া, মিল্ক অফ ম্যাগনেসিয়া কি প্রশ্ন আসতে পারে, মিল্ক অফ ম্যাগনেসিয়া কখন খায়, ধরো তোমরা কারো বিয়ে বাড়ি গেছো, বন্ধুর হ্যাঁ বাচ্চা বান্ধবীর বিয়ে বাড়ি গেছো, কারণ এখন তো বন্ধুদের বিয়ে সম্ভব নয়, ক্লাস 9-এ পড়ো, বান্ধবীর বিয়ে বাড়িতে গেছো, গিয়ে প্রচুর খেয়ে ফেলছো, খাওয়ার পর দেখলো পেটের অবস্থা খারাপ, তাহলে তখন যেটা ডাক্তারবাবু প্রেসক্রাইব করে সেটা কি, মিল্ক অফ ম্যাগনেসিয়া। ওখানে কী থাকে, ওখানে থাকে MgOH হোল 2, আর কি থাকে AlOH হোল 3। অ্যাকচুয়ালি আমাদের কি হয় তখন না, চঁচড় হেগুর দেয়, আর পেটের যে পাকস্থলীতে কি আছে, HCl অতিরিক্ত বেরিয়ে আসছে। HClকে নিউট্রাল করার জন্য আমার কী দরকার, HCl তো অ্যাসিড, নিউট্রাল করার জন্য কী দরকার, খাওয়ার দরকার। তাহলে আমি কি বলবো, HCl এর সাথে যদি MgOH এর বিক্রিয়া করালে কি তৈরি হবে, HCl তো হ্যাঁ, H মানে H প্লাস প্লাস Cl মাইনাস, তাই তো, এখানে ভাঙলে কী হবে, Mg2 প্লাস প্লাস 2OH মাইনাস, তাই তো বিক্রিয়া করলে কী হবে, দেখো আর H প্লাসের সঙ্গে OH মাইনাস, কিন্তু এখানে দেখো দুটো OH মাইনাস, তাহলে এখানে কটা নিতে হবে, 2HCl, তাই তো, তাহলে এখানে 2H হয়ে যাবে, 2Cl হয়ে যাবে, বিক্রিয়া করালে কী হবে, দেখো Mg তো 2 আর Cl এর কত মাইনাস আছে, একটা, তাহলে Cl এর পাশে লিখলাম 1, দেখো কটা মাইনাস, একটা মাইনাস, কটা প্লাস, দুটো প্লাস, তাহলে এর মাল ওর কাছে, তার মাল তার কাছে, তাহলে Mg আগে ধাতুটা লিখতে হয়, পরে Cl2, বুঝতে পারলে বাবু, সমস্যা আছে, সমস্যা নেই। তাহলে এখানে কি হবে, MgCl2 প্লাস H2O, কিন্তু কটা হবে, H2O দেখো দুটো, এখানে দুটো, মোট 4টে আছে, তাহলে 2 লাগিয়ে দিই, তাহলে হয়ে গেল ব্যাপারটা। এবার আমার বাবু বোর্ডে উঠছে, ও নেক্সট পার্টের রিয়াকশানটা করবে, নমস্কার করো তোমরা একটু আগে, বাবু তোমার বন্ধুদের কিছু বলে দাও একটু, বুঝতে ব্যাপারটা, আচ্ছা করে নাও, দেখে করবে, সরে করে দেবো, সবাই দেখতে পাবে যাতে, ভাঙো আগে, Al3 প্লাস হবে তো বাবু, 3OH মাইনাস তো, তারপরে HClটাকে ভাঙলে কি হবে, তাহলে তো শুনো, এর প্লাস এর মাইনাসের সাথে এর মাইনাস এর প্লাসের সাথে বিক্রিয়া করবে, তাহলে Alটার কত, Al কত, দেখাও ভালো করে দেখাও, অ্যালুমিনিয়ামের কত 3, লিখো, হ্যাঁ লিখো, AlCl3 হবে তো, আচ্ছা প্লাস H2O, চলে যাও, বুঝতে পারলে? তাহলে এবার তোমার যে অ্যাসিডটা বেরিয়েছিল তাকে আমি নিউট্রাল করে দিলাম, নিউট্রাল করাতে তোমার এবার একটু শরীরটা ঠিক হবে, বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে মিল্ক অফ ম্যাগনেসিয়াটা কি যদি বলে, কত নম্বর ছিল, 13 নম্বর, মিল্ক অফ ম্যাগনেসিয়া কি, ঠিক আছে, বুঝতে পারলো? এবার যদি হয়ে গেল, আর একটা প্রশ্ন বলবো, এই চ্যাপ্টার শেষ, কি যদি বলে ক্ষারীয় লবণ কি, আম্লিক লবণ কি, আর ক্ষারীয় লবণ, আম্লিক লবণ, আর তোমার
প্রশম্য লবণ, ক্ষারীয় লবণ, আম্লিক লবণ, প্রশম্য লবণ বা সমিত লবণ। সমিত লবণ কি? সমিত লবণ মানে দেখো যদি বলে এই যে NaCl, NaCl মানে একটাও কি এখানে এইচ আছে? এইচ না থাকলে বলবো সমিত লবণ, যদি একটা থাকে তাহলে বলবো কি? দেখো যদি একটাও এরকম যদি দেখো দেখতে পাও NaHCO3, NaHSO4, আর যদি PbOHCl এরকম দেখো বা ZnOHCl দেখো, দেখলে কী পাবে বলো তো? যেখানে এইচ আছে, এইচ থাকলে বলবে কি অ্যাসিডিক, মানে কি আম্লিক লবণ, অ্যাসিডিক সল্ট। ওএইচ থাকলে বলবে কি বেসিক বা ক্ষারীয় লবণ। আর কোন যদি থাকে না থাকে, একটাও যদি না থাকে এইচ, তাহলে কি বলবো NaCO3। এটা কি? এটা কি আমার সমিত লবণ। সমিত লবণ বা Na2SO4, ঠিক আছে, Na2CO3, এগুলো কি হচ্ছে আমার সমিত লবণ। তাহলে এই চ্যাপ্টারটা শেষ, এই চ্যাপ্টারটা শেষ। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারলে? আচ্ছা, তাহলে আমি পরের চ্যাপ্টার শুরু করছি। দেখো কনসেপ্ট অফ মোল, মোলের ধারণা চারটে, আমি 10টা প্রশ্ন বলবো, ওটাই যথেষ্ট। শোনো, আমি মোল নাম্বার বার করি কী করে একটুখানি বলে দিই। বাবু আমি বললাম এক ডজন মানে কত জানো তোমরা? 12টা, তাই তো? 12টা কোলা, তাই তো? এবার প্রশ্ন হচ্ছে 12টা প্যান্ট, যা হোক। এবার আমি যদি বলি 48টা মানে কত ডজন, কী করে করলে? নিশ্চয় তুমি 48কে 12তে ভাগ করলে। কেউ বলতে পারতো যে আমি না স্যার 4কে 12তে গুণ করলেও তো দেখতে পাচ্ছি আমি 4ই পাচ্ছি, কারণ এক ডজন মানে কত? 12 মানে 1 ডজন, তাহলে আমি 12 জায়গায় বস করাতে পারি কি 1 ডজন। এবার 1 গুণিত 4 মানে 4 ডজন, এটা বলতে পারতি। কিন্তু দেখ অসুবিধা কী, আমি বললাম আরও অনেক বড় সংখ্যা দিলাম, কত এরকম অনেক সংখ্যা দিলাম, তখন তুই বার করতে পারতি। কীভাবে পারতি বলতো? তুই যদি 12 দিয়ে ভাগ করে দিতি উত্তরটা পেয়ে যাবি, কিন্তু এরকম করে গুণ করে পারবি? মুখে পারবি নি। তাহলে তোকে কী করতে হবে? ফার্স্ট দেখ, আমি যদি বলি 36, মানে তুই 12কে কত ভাগ, 36কে কত ভাগ করছিস? 12 দিয়ে কত পেয়ে গেলি? দেখ 3 ডজন, বুঝতে পারলি না? পারিস নি। আমি যদি বলি 60 মানে কত ডজন? 5 ডজন, বুঝতে পারলি ব্যাপারটা না? অসুবিধা বোধ আছে? অসুবিধা নেই। আমি যদি বলি কী দেখতো নাকি, এবার মোল মানে দাদু আমাদের তৈরি করে গেছে। কে দাদু? না, অ্যাভোকাডো কি বলছে? দেখ অ্যাভোকাডো জন্য আমরা এ লিখি, নাম্বারের জন্য আমরা কি লিখি? N। বলছে 1 মোল মানে 6.022 ইন্টু 10⁻³ কত? 23। সংখ্যক কি? যা কিছু, কণা হতে পারে, পার্টিকেল হতে পারে, অ্যাটম হতে পারে, মলিকিউল হতে পারে, যা কিছু হতে পারে, আয়ন হতে পারে। এবার প্রশ্ন, বাবু আমি তোকে দিলাম যে 3.011 ইন্টু 10⁻24, এতে কতগুলো এ আছে বার করবি কী করে? মানে আমি দেখ একটু আগে তোকে বলছিলাম, তুই জানিস 1 ডজন মানে কত? 12, তোকে দিলাম কত? 36, তুই কী করছিলি? 36কে কত ভাগ করছিলি? 12 দিয়ে। তাহলে এখানে তোকে দিয়েছি কত? তাহলে এইটাকে যে দিয়া মাল দিয়ে ভাগ করতে হবে, মানে কি দিয়ে? Na দিয়ে ভাগ করতে হবে, তাই তো? তাহলে Naটা কত? 6.022 ইন্টু 10⁻³ কত? 23। বাবু দেখ, এটা তো দেখ 2 দিয়ে গুণ করলে এটা আসে নাকি? তাহলে 2, বুঝতে পারলি? এখানে 23 আছে, 24 থেকে 23 বিয়োগ করলে কত হয়? 1। তাহলে কত হচ্ছে? শুধুমাত্র 10, 10-এর মধ্যে 1 মানে তো 10। এবার 10কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 5। আমি কত মোল পেয়ে গেলাম? 5 মোল, বুঝতে পারলি ব্যাপারটা তো? এবার প্রশ্ন হচ্ছে, তাহলে মোল বার করলাম কি করে? মোলের সংখ্যা পেলাম কি করে? মোলের সংখ্যা সমান, মূল সংখ্যা বার করতে গেলে কোণার সংখ্যা বাই কি Na, তাই তো? Na। আর একটা মোলের সংখ্যা বার করি, আমি বললাম আমি যদি বলে দিই যে CO2 কার্বন কত নম্বরে আছে বলো? 6 নম্বরে আছে, ডাবল করলে কত হয়? 12। আর অক্সিজেন কত নম্বরে আছে? 8, ডাবল করলে কত? 16। কটা আছে? 2টো, তাহলে কত? 32 করলে কত হয়? 44, তাই তো? তাহলে তোমরা এটার মলিকিউলার ওয়েট বার করতে পারলে।
মানে আণবিক ওজন বার করতে পারলে। আর যদি ভরে প্রকাশ করি মানে পাশে যদি গ্রাম লিখে দিই তাহলে ভরে প্রকাশ করতে পারলাম, গ্রামে প্রকাশ করতে পারলাম, তাহলে এটা গ্রাম আণবিক ভর। আচ্ছা, এবার যদি তোমাকে আমি দিই যে 88 গ্রাম CO2 এর মোল সংখ্যা কত হবে, কত বাবু তাহলে বলো, তোমাকে কত দেওয়া আছে? 88 দেওয়া আছে, তাহলে 88 গ্রাম লিখলে কোনো সমস্যা আছে? এবার মানে বার করলে কত, তাহলে 44, বুঝতে পারলে ব্যাপারটা? শুনো এটা কাটলে গ্রাম গ্রাম, দেখো 2 কে 22 বললি, আরে 2 তো ঠিক আছে, তাহলে 2 মোল পেলে, তাহলে তুমি বার করলে কি করে না প্রদত্ত, দেখো দেয়া মানে কি, আচ্ছা দেয়া লিখে দিচ্ছি, প্রদত্ত লিখবো নি, বলবো দেয়া ভর, তাই তো লিখি দেওয়া ভর। দেওয়া নেওয়া দেখছো তোমরা, দেওয়া নেওয়া দেখছো, উত্তম কুমারে দেখছো দেওয়া নেওয়া, হ্যাঁ আচ্ছা। আর গ্রাম আণবিক ভর, বাবু এবার শুনো, দেখো দুটোই তো মোল বার করছি, তাহলে দুটোই যদি মোল বার করি, এই কোণার সংখ্যা বাই এনে, আর এটাও কি মোল সংখ্যা, তাহলে দুটোই কি সমান, দেখো এটাও তো মোল বার করলাম আর এটাও কি বার করলাম, তাহলে এই দুটো কি হচ্ছে সমান হচ্ছে, আরও একটা সমান করতে হবে, কি দেখো, আচ্ছা দেখো তো আরেকটা জিনিস বুঝতে পারবে। আচ্ছা আমি যদি বলি এসটিপি জানো তো, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো নাকি 1 ATM প্রেসার, এটা কি স্ট্যান্ডার্ড, হ্যাঁ আর 25 ডিগ্রি হলে, হ্যাঁ ঠিক বলছিস, আর 25 ডিগ্রি হলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 298 কেলভিন, আর টেম্পারেচারটা এটা, আর প্রেসারটা হচ্ছে 1 ATM, তাহলে ওটা বলবো নর্মাল টেম্পারেচার প্রেসার। তাহলে তোমরা এসটিপি যদি লেখা থাকে বা এনটিপি লেখা থাকে, তোমরা করবে কি, যা দেওয়া থাকবে, ধরো বললাম আমি 56 লিটার দিয়ে আছে, 56 লিটার দিয়ে আছে কি বললো 56 লিটার SO2 গ্যাস, এর মোল বার করতে হবে, তাহলে দিয়ে আছে কত 56, তাহলে লিখে দিলে কত 56 নয় 5.6, আর ওটাকে সবসময় কততে ভাগ করবে 22.4 লিটার দিয়ে, ওটা বার করতে হয়, ঠিক আছে, মেজার কোয়ান্টিটি এখন বার করা যাবে না, পরীক্ষার সাজেশন চলছে। তাহলে আমরা বার করব কি করে, দেওয়া আয়তন বাই 22 কি মানে ভলিউম অকুপাইড বাই গ্যাস, মানে ভালো করে লিখলে হতো কি গ্যাস দ্বারা অধিকৃত আয়তন বাই 22.4 লিটার, ঠিক আছে। এবার কিন্তু এইটু কনসেপ্টে গেল, কিছু কনসেপ্টটা বললাম, এবার হচ্ছে আমার যেই 10টা প্রশ্ন বলবো সেগুলো করতে হবে। আমি তো চাইলে কি শুধুমাত্র প্রশ্নগুলো বলে দিতে পারতাম, আমি চাচ্ছি কি এখানেই যেন ভিডিওটা দেখলে আর বইটই না, লিখে দিচ্ছি এখানে 1 নম্বর প্রশ্ন কিন্তু, হ্যাঁ এটা দিয়ে স্টার্ট হলো আমাদের, এসটিপিতে 112 লিটার CO2, 112 লিটার CO2 তে কার্বন ডাইঅক্সাইডে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত, ঠিক আছে। আচ্ছা মানে পরমাণুর সংখ্যা মানে কোণার সংখ্যা বার করতে বলছে, তাই তো কোণার সংখ্যা বার করতে বলছে। দেখো কোন দুটো সম্পর্ক নিবে, কোন দুটো সম্পর্ক নিলে আমরা সহজেই পরমাণু সংখ্যাটা পেয়ে যাব, কী করে পাবো বলো তো। দেখো এখানে কি দিয়ে আছে বাবু, লিটার দিয়ে আছে, মানে কোন সম্পর্কটা নিতে হবে, লিটার দিয়ে কোন সম্পর্কটা নিতে হবে, দেখো শেষে যেটা আছে লিটার দিয়ে আছে, ঠিক তো, তাহলে আমি এটা নিলাম, আর কি বার করতে হবে বলো তো, মানে পরমাণু সংখ্যা মানে কি কোণার সংখ্যা, তাহলে এটা আর এটা নেবো, বুঝতে পারলে ব্যাপারটা। তাহলে আমি লিখো কোণার সংখ্যা মানে কি অক্সিজেন পরমাণুর সংখ্যা, অক্সিজেন পরমাণুর সংখ্যা বাই কি বাই এনে মানে কত, এনের ভ্যালু কত 6.022 ইন্টু 10 কত 23 সমান, এখানে কত দেওয়া আছে ভরটা বাবু 112 লিটার বাই কত লিটার লিখতে হবে 22.4 লিটার, এটা কাটলো না, বুঝতে পারো নি, বুঝতে পারছো। এবার অক্সিজেন পরমাণুর সংখ্যা, এটা কি চলে পাশে ভাগ বসে গেলে তাহলে অক্সিজেন পরমাণুর সংখ্যা কি বেরোবে, অক্সিজেন পরমাণুর সংখ্যা
কত বেরোচ্ছে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার কত 23। আমরা ক্যালকুলেশন করে দেখ কত হয়। তাহলে বাবুরা আমরা উত্তর পাচ্ছি কত বলো, উত্তর পাচ্ছি কত 3.01 ইন্টু 10 টু পাওয়ার 24। তো ঠিক আছে, এরকম তোমরা বার করতে পারবে। আর একটা করে দিই এই টাইপের, মানে ওইটা অন্য টাইপের। ঠিক আছে, মুঝে দিচ্ছি একটু বাচ্চারা 290। আচ্ছা, ওখানে আমি যেটা বলি HCl হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, ওকে মিউরেটিক অ্যাসিড বলা হয়। আর H2SO4 কে কী বলা হয়, রসায়নের রাজা। দুটো মনে রেখে দিও। ঠিক আছে, যাই হোক, এখানে আবার একটা প্রশ্ন চলে এলো, অথবা 550 গ্রাম বিশুদ্ধ লোহায় পারমাণবিক ভর, আমি বলছি লোহার পারমাণবিক ভর বলে লিখে দিলাম কত 56। যত সংখ্যক পরমাণু আছে, তোরাও প্র্যাকটিস করতো এখানে, আজকে তোদের সব পড়া হয়ে যাবে, ঘরে পড়তে হবে নি আর। তত সংখ্যক পরমাণু কত গ্রাম কার্বনে আছে। আচ্ছা দেখো বাবু, এখানে কি দিয়ে আছে, গ্রাম দিয়ে আছে, মানে কোনটা নেবো, ভর মানে গ্রাম তো হয়, তাহলে এইটা নিলাম। আর পরমাণু আছে, পরমাণু যত সংখ্যক পরমাণু, সংখ্যা বার করতে বলছে, সংখ্যা মানে কোনটা নেবো, এটা, তাহলে এইটা নেবো আর এটা নেবো, কাজ মিটে যাবে, তাই তো বাবু। তাহলে লিখো প্রথমে কোণার সংখ্যা বাই কি এনে সমান কি লিখবো, প্রদত্ত ভর মানে দেয়া ভর, কত দেওয়া আছে ভর, প্রদত্ত ভর কত 560 গ্রাম। আর আণবিক ভর মানে গ্রাম পারমাণবিক ভর ওখানে লিখবো কত দেওয়া আছে 56 গ্রাম। বুঝতে পারলে বাবু, গ্রাম উড়ে গেছে, নিচে কত আছে এনে মানে কত, এই মালটা তাহলে বসে ভাগ আছে, বসে গেলে গুণ, তাহলে কোণার সংখ্যা কত পাচ্ছি আমি, কোণার সংখ্যা পাচ্ছি আমি 56। এটাকে কত দিয়ে গুণ করবো 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার কত 23। ঠিক আছে তো বাবুরা, বাবু দেখ 10 দিয়ে কাটবে তো, 10 দিয়ে কাটলো, তাহলে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার কত হবে, দেখ এখানে আছে 1 আর এখানে আছে কত 23 আর 1 যোগ করলে কত। বুঝতে পারলে ব্যাপারটা, না বুঝতে পারো নি, কিন্তু এইটা উত্তর বার করতে পারেনি। তাহলে যত পাচ্ছি সেইটা আবার কত গ্রাম কার্বনে আছে, তাহলে আবার লিখতে হবে প্রদত্ত ভরটা বার করতে হবে। দেখো বাবু, আবার লিখলাম কি, দেয়া ভর বা প্রদত্ত ভর বাই গ্রাম পারমাণবিক ভর সমান কি লিখবো, কোণার সংখ্যা বাই অ্যাভোগাড্রো সংখ্যা, কোণার সংখ্যা বাই 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার কত 23। বাবু এবার দেখো এটার মান কতবার করলে তুমি, কোণার সংখ্যা 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার কত 24, আর এখানে বার করছে কত, দেওয়া আছে কত অ্যাভোগাড্রো সংখ্যা এটা। আচ্ছা, প্রদত্ত ভরটা বার করতে হবে, তাহলে প্রদত্ত ভর বলে লিখলাম কার্বন বলে লিখে দেবে, কার্বনের। বাবু কার্বনের পারমাণবিক ভর কত, মানে কার্বন কত নম্বরে আছে 6 নম্বরে আছে, তাই তো 12, তাহলে এখানে কত 12 কি গ্রাম পারমাণবিক ভর, গ্রামে লিখতে হবে। এবার এই মালটাকে বসে পাঠালে কী হবে, গুণ করতে হবে, তাহলে কি হবে কার্বনের কি ভর কত হবে, ওপাশে কি গুণ করলাম, আর কার্বনের কত দেখি, এটা কেটে যাচ্ছে নাকি, তাহলে এটা 23 ছিল, উপরে বিয়োগ হলে কত, কি করে 25, হ্যাঁ 10, আর এটার নিচে কি হলো ভাগ, ওপাশে গেলে গুণ। বুঝতে পারলে বাবু, না বুঝতে পারো নি, তাহলে 10কে 12 গুণ করলে কত, বুঝতে পারছো, পুরো পেরে যাবে। তাহলে এই টাইপটা আসতে পারে, এটা লিখে লেগে গেছে। আচ্ছা, এটা আমি করে দিচ্ছি কত,
কত 6 পয়েন্ট, মুছে দিচ্ছি না, দেখো তাহলে এখানে শুধু করে দিচ্ছি, এখানে শুধু করে দিচ্ছি। তাহলে দেখো কোণার সংখ্যাটা আগের বারে ঠিক নাকি উঠিয়ে নিই, তোমরা বুঝতে পারো নি, যদিও বলছিলাম মুখে। তাহলে এটা হচ্ছে কি ভাগ করলে কত হয় 10 তো নাকি, তাহলে 10, এটার নিচে কত ছিল, তাহলে এটা ভাগ ছিল, বসে গেলে নিশ্চয়ই তো গুণ, তাহলে 10 গুণিত কত 6.022 ইন্টু 10 কত 23। দেখো 10 মানে মাথায় আছে 1, আর 23 মানে কত হবে 24। বুঝতে পারলে ব্যাপারটা, কোনো অসুবিধা বোধ আছে নেই? এবার নেক্সট প্রশ্ন করি, এটা 2 নম্বর প্রশ্ন হলো, বুঝতে পারছো? যে প্রশ্নটা দরকার আছে সেটা হচ্ছে পারমাণবিক ভর একক বা AMU, অ্যাটমিক মাস ইউনিট। এটা কি বলে না, একটি কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের অংশটাকেই হচ্ছে কি যে ভরটা, ওটাই হচ্ছে আমার কি AMU। আর এর মান তোমরা তো জানো যে এর এক AMUকে আমরা অ্যাভোগাড্রম দিয়ে লিখি, অথবা এক ইউ দিয়ে লিখি, ইউনিফাইড দিয়ে লিখি। ওটা কত না 1.66 ইন্টু 10 কত -24 কি গ্রাম, তাই তো? তাহলে AMU প্রশ্নটা করবে। 3 নম্বর প্রশ্ন কি, AMU কাকে বলে আর এর মানটা, ঠিক আছে? আর 4 নম্বর প্রশ্ন, মোলার আয়তন কি? মোলার আয়তন মানে কি 1 মোল গ্যাস কতটা পরিমাণ আয়তন দখল করে, ওটাই কি 1 মোল বা 1 গ্রাম অণু। 1 মোল অথবা 1 গ্রাম অণু তো একই জিনিস, যে যতটা আয়তন দখল করে ওটাই হচ্ছে কি মোলার আয়তন। কি প্রশ্ন হচ্ছে কি মোলার আয়তন কাকে বলে? মোলার আয়তন কি এসটিপিতে এর মান কত? এসটিপিতে এর মান কত? আচ্ছা, এর মান কত? মোলার আয়তন মান বললাম যে 1 মোল বা 1 গ্রাম অণু নির্দিষ্ট চাপ, নির্দিষ্ট উষ্ণতায়, ঠিক আছে, 1 মোল অণু যতটা আয়তন দখল করে ওটাই কি মোলার আয়তন। আর মান কত এসটিপিতে 22 কত 4 লিটার, এটা হলো। আচ্ছা, আর একটা প্রশ্ন আছে কি বলে দিই, 5 নম্বর কি সংকেত ওজন বা সংকেত ভর কি? NaCl এর সংকেত ভর। আচ্ছা, NaCl এর আণবিক ওজন কত না 23 প্লাস 35.5, 35.5 মানে কত হবে যোগ করলে 8, 5, 58.5 বলতে কি বোঝো? 58.5 বলতে কি বোঝো, তাই তো? তাহলে সংকেত ওজন বা সংকেত ভর আমরা তারই বার করি। এখানে কিন্তু এই যে NaCl এর স্ট্রাকচারটা হচ্ছে অ্যাকচুয়ালি কিউবিক টাইপের, ল্যাটিস। তাহলে এর ক্ষেত্রে আমার কি বার করতে হয়? সংকেত ওজন বা সংকেত ভর বার করতে হয়। এবার এটার অর্থ যদি বলে NaCl এর আণবিক ওজন 58.5 বলতে কি বোঝো, তখন বলবোটা কি যে অ্যাকচুয়ালি NaCl এর আণবিক ওজন হয় না, হয়টা কি সংকেত ওজন। কারণ আমরা যদি NaClটা দেখি, NaCl এর স্ট্রাকচার আমরা যদি ভালো করে ল্যাটিসে যদি ড্র করার চেষ্টা করি, ড্র করলে এভাবে ড্র যদি করি, এই জায়গাগুলো কি থাকে Cl থাকে, এই জায়গাগুলোতে Na থাকে, মানে একটা কিউবিক ল্যাটিস পাই। কিন্তু তোমরা শুধুমাত্র এটা করে নেবে কি সংকেত ওজন বা সংকেত ভর কি আর NaCl এর আণবিক ওজন এটা বলতে কি বোঝো, ঠিক আছে? এতটুকু। তারপরের প্রশ্নটা 4 নম্বর প্রশ্নটা হলো, 5 নম্বর প্রশ্ন হচ্ছে কি যদি বলে অ্যাটমিক ওয়েট মানে পারমাণবিক ভর কাকে বলে, ওইগুলো আমার প্রিভিয়াস ভিডিওতে আছে। এই প্রশ্নগুলো বলে দিচ্ছি কি আণবিক ভর কার্বন স্কেল অনুযায়ী বলো, কি পারমাণবিক ভর কার্বন স্কেল অনুযায়ী বলো, তখন তোমরা লিখতে পারবে, ঠিক আছে? এগুলো আমি বলে দিলাম, ওগুলো আমার প্রিভিয়াস ভিডিওতে আছে, তাহলে বলা দরকার নেই আর। এবার যেটা প্রশ্নটা দিতে পারে সেটা একটু বলে দিই। যদি বললাম Na2CO3 এর যদি তুমি মলিকুলার ওয়েট বার করো, ঠিক আছে, যদি কিছু মলিকুলার ওয়েট বার করতে দেয়, দিলাম, আমি বললাম N এর কত আছে, Na তো 23, কটা আছে 2টো, কার্বন কত 12, অক্সিজেন 16 × 3, তাহলে 23, 46, 12,
3×48, 48-এর সঙ্গে 12 যোগ করলে 60, 60-এর সঙ্গে 46 যোগ করলে 106, তাহলে 106, তাহলে টোটাল কত 106 গ্রামে। প্রশ্নটা কী হবে, NO2CO3 এ Na এর শতকরা পরিমাণ কত? ঠিক আছে, তাহলে আমার টোটাল কত 106 গ্রামে আছে কত 46টা হচ্ছে অক্সিজেন, 106 গ্রামে 46, তাহলে 1 গ্রামে কত হবে 46 বাই 106, 100 কত হবে 46 বাই 106 ইন্টু 100। বাবু এটার মান বলো আমাকে। 106, দেখো আমি কী বলে দিই বার করো, আমি এটা বলে দিই এদেরকে। তাহলে আমার টোটাল কত ছিল 106, 106-এর মধ্যে সোডিয়াম কত 46, তাহলে বললাম 106-এর মধ্যে সোডিয়াম কত আছে 46। কেউ বলবে সোডিয়াম 23, না কটা আছে সোডিয়াম, দুটো, তার জন্য 46, তাহলে একে কত 46 বাই 106, তাহলে 100-এর মধ্যে কত 46 বাই 106 ইন্টু 100, মানে কত বেরোবে বলো, কত বেরোবে বলো একটু বাবুরা? 43%। এই প্রশ্নটা দিতে পারে এরকম টাইপের, তোমরা পেরে যাবে। তাহলে আমি ওটা 5 নম্বর প্রশ্ন হলো। ঠিক আছে, 6 নম্বর প্রশ্ন, আর এখান থেকে বলে দিচ্ছি 6 নম্বর প্রশ্ন। আচ্ছা, 1 ফ্যারাডে সমান কত? 1 ফ্যারাডে মানে কত যদি বলি, হয়নি? 1 ফ্যারাডে মানে 1 ফ্যারাডের চার্জ কত, আধানের চার্জ কত? তাহলে আমি 96,500 বলে দিচ্ছি। পরীক্ষা এইটাই এখন মনে রাখবে, আর কী করা যাবে। আমি 1 মোল আধানের কত চার্জ আর কি যেটা বলি, তাহলে 1 ফ্যারাডে মানে আমি কত বলবো 96,500 কুলম। মনে রাখো, আমি এখন আর ডিটেলসে যাচ্ছি না। আর একটা কি যদি বলে অ্যাভোগাড্রো, আচ্ছা যে মোলটা অ্যাকচুয়ালি মিলিকান দিয়েছিল আর কি, অ্যাভোগাড্রো যে নাম্বারটা মিলিকান দিয়েছিল, ওটা মনে রাখো। আর একটা কি অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট যেটা, ওটা কি না Na পার মোল, মানে অ্যাভোগাড্রো কনস্ট্যান্টটা কি পার মোল, পার মোল, মানে অ্যাভোগাড্রো নাম্বার পার মোল, ওটাই হচ্ছে কি অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট, মানে 6.022 × 10⁻23 পার মোল, ওটাই হচ্ছে কি আমার অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা আমি ক্যালকুলেশনে গেলাম না। তাহলে আমার মোলের ধারণাটা কমপ্লিট। এবার আমি দবনটা একটু পরে বলছি, কার্যক্ষমতার শক্তিটা আগে বলে দিই। ওইটা তো ওটা যেহেতু আমার প্রিভিয়াস ভিডিওতে আছে, মানে প্লে লিস্টে করা আছে, তো আমি আই থিঙ্ক 4 নম্বর লেকচার বা 5 নম্বর দুটোতেই তোমরা দেখে নিবে, যেগুলো পড়বে আমি বলে দিচ্ছি। শক্তির ক্রিয়া, কার্যক্ষমতা শক্তি, কার্যক্ষমতা ও শক্তি। ঠিক আছে, কার্যক্ষমতা ও শক্তি, এর যে যেগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি। যদি বলে কার্যকাকে, মানে কার্যকাকে তো দরকার নেই, তাও বলে দিচ্ছি কি, যদি তুমি বল প্রয়োগ করো, বলের প্রয়োগ বিন্দু স্মরণ ঘটে, তাহলে বলবো আমরা প্রযুক্ত বল কার্য করেছে। এখানে যদি বলে 1 জুল কার্যের সংজ্ঞা দাও, প্রশ্নগুলো বলে দিচ্ছি। 1 জুল কার্যের সংজ্ঞা আমি বলা আছে, 1 জুল কার্যের সংজ্ঞা কি, মানে আমরা জানি W সমান কি F × S, সব বলা আছে। তাহলে W সমান FS হলে যদি আমি এটাকে 1 নিউটন আর এটাকে 1 মিটার করে দিই, মানে যদি বল 1 নিউটন প্রয়োগ করি আর যদি সরণ 1 মিটার হয়, তাহলে বলবো কি আমি কত কার্য করছি 1 জুল কার্য করছি। তাহলে 1 জুল কার্যের সংখ্যা তোমরা পারবে। আচ্ছা, তোমরা কার্যের মাত্রা বার করতে পারলে আমার সব বলা আছে। আর কি মনে রাখবে, এখানে যদি আমি বলি, সেই আমি দুটো প্রশ্ন করিয়েছিলাম, তার মধ্যে এখান থেকে কটা প্রশ্ন করিয়ে দিই, যে একটি বৈদ্যুতিক বাল্ব 3 মিনিটে, একটি বৈদ্যুতিক বাল্ব 3 মিনিটে 30 কিলো জুল তড়িৎ শক্তি ব্যয় করলে বাল্বের ক্ষমতা কত? ঠিক আছে, বাল্বের ক্ষমতা কত হবে?
আমরা জানি কি পাওয়ার সমান W/T, তো তাই তো, কার্য বাই সময়। এখানে কত কার্য করেছি দেখো লিখে দিবে কি W সমান কত 30 কিলো জুল। তাহলে 30 মানে কিলো মানে যেখানে দেখবে কে মানে ভাববে হাজার, কেন বলো তো? তোমরা ফটোতে দেখছো 1K লাইক পড়ে, 1K মানে কত হাজার, 2K বাবা 2000। আমার ভিডিওতে ধরো পড়লো 5K লাইক, মানে কি 5000, তাই তো ব্যাপারটা। তাহলে এখানে 1000 দিয়ে গুণ করলাম কত, এই তো ব্যাপার। তাহলে আমি করলাম কত 3 1 2 3 4 জুল। আর সময়টা এখানে কত বলা আছে, সময়টা টি 3 মিনিট, সবসময় মিনিট, এখানে যেই সময়টা নেবো সবসময় আমরা সেকেন্ডে নেব। 1 মিনিট মানে কত সেকেন্ড, 60 সেকেন্ড। 1 মিনিট যদি 60 সেকেন্ড হয় তাহলে 3 মিনিট মানে কত, 3 গুণিত 60, 180 সেকেন্ড, তাই তো। 3 গুণিত 60 সেকেন্ড মানে 3 6 18, 180 সেকেন্ড। তাহলে 180 সেকেন্ড। তাহলে 0 0 কাটলাম, 2 দিয়ে কাটলে কত হয় 9, আচ্ছা 18, 2 দিয়ে কাটো 9, 2 দিয়ে কাটলে কত 15, আর 2 0, 3 দিয়ে কাটলে কত 3 3 9, 3 দিয়ে কাটলে কত 3 5, তাই তো নাকি 5। এবার আর 500কে যদি 3 দিয়ে ভাগ করি, 500কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, হ্যাঁ 3 1 3, 2 নামলো 0 নামলো, তাহলে 2 নামলো 0 নামলো, 3 6 18, 3 7 21, 3 6 18 মানে 2 নামলো 0 নামলো। আচ্ছা এবার নামলাম, তাহলে 3 6 আবার 18, 2 নামলো, দশমিক মারলে 0, 3 6 18, বাবা চলছে চলছে চলবে চলছে। তাহলে কত পাচ্ছি 166.6 হচ্ছে, তাই তো। তাহলে 166.6 কি জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ডকে আমরা কি লিখি রে বাবু, ওয়াট তো রে, বুঝতে পারলি। তাহলে আমি এখানে খানতিনি প্রশ্ন দিলাম। আচ্ছা যে প্রশ্নটা এখানে দিচ্ছি, প্রশ্নগুলো লেখা হচ্ছে না, লিখে দিচ্ছি প্রশ্নগুলো। ওয়ান শর্ট ভিডিও তো একটু কষ্ট হবে তোমাদের, আমার নয় তোমাদের। তাহলে এবার একটা প্রশ্ন লিখে দিচ্ছি এখানে, দেখাও যে দেখাও যে দেখাও যে m ভরের কোনো বস্তুর গতিশক্তি E হলে বস্তুর ভরবেগ হবে √2mE। আচ্ছা √2mE তো আমার এটা আগের ভিডিওতে আছে, তোমরা দেখে নিবে। এই প্রশ্নটার উত্তর আগের ভিডিওতে আছে, তোমরা দেখে নিও। এবার এই তো 3টে 4টে বললাম। ক্ষমতা কাকে বলে তোমরা জানো নিশ্চয়ই, কার্য করার কি সামর্থ্য না হার, আমার ভিডিওতে আছে, তোমরা দেখে নেবে ক্ষমতা কাকে বলে। এবার এটা ক্ষমতার প্রশ্নগুলো করলাম। এবার যদি বলি দেখো, এটা যদি সোজা প্রশ্ন দিই, 5 25 ডাইন বল দ্বারা কোনো বস্তুকে 15 সেমি সরাতে কত কার্য করতে হবে। ঠিক আছে, এইটা কিন্তু একটু করে দিই সোজা, যেহেতু এটা তো আমার প্রিভিয়াস ভিডিও দেখে নিও, একটা একটু দেখিও। ঠিক আছে, এবার আমরা কি জানি ডাব্লিউ সমান কি F × S। আচ্ছা ফোর্স কত বলা আছে দেখো তো, 25 কি ডাইন, 25 ডাইন। আচ্ছা সরণ কত বলা আছে 15, দেখো দুটোই কিন্তু একই সিজিএসেই আছে, তাহলে আর কোনো সমস্যা নেই। তাহলে তোমরা গুণ করে বলো বাবু, স্পিডে বলো কত হচ্ছে, 25 × 15 গুণ করে বলো, ডাইন × সেমি, 25 15 গুণ করলে দেখো আমি তো পাচ্ছি 250, আর 25 পাচ্ছি 125, 250 আর 125 মানে 5 7 375। তাহলে 375 কি ডাইন সেমি মানে কি আর্ক, তো আর্ক 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 তো
হ্যাঁ গুড। আর যদি নিউটন মিটার হতো তাহলে কী হতো? জুল, তাই তো? ব্যাপারটা ঠিক আছে। 1 জুল কার্য কাকে বলে? আচ্ছা, 1 জুল কার্য কাকে বলে বলতে পারবে? কোনো সমস্যা আছে? নেই। আমি আগে বললাম এখানে এই প্রশ্নগুলো ঠিক আছে। এবার যেটা বলার কি ভালো প্রশ্ন, অর্শ ক্ষমতা কাকে বলে? অর্শ ক্ষমতা কাকে বলে? অর্শ ক্ষমতা কাকে বলে? অর্শ ক্ষমতা কাকে বলে? আচ্ছা, 1 HP সমান কত ওয়াট তোমরা জানো তো? 746 ওয়াট। 746 ওয়াট। এই প্রশ্নটা করে রাখো, ঠিক আছে? এটা ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারে, তোমরা করতে পারবে আমি জানি, এইটুকু আমার বিশ্বাস আছে। আচ্ছা, একটা প্রশ্ন, 1 কিলোওয়াট ঘন্টা, 1 কিলোওয়াট ঘন্টা সমান কত সেকেন্ড? কত সেকেন্ড? কত জুল? দেখো, আমি বললাম কিলো মানে কি বসাবে তোমরা? 1000, তাহলে 1000 ওয়াট। আর ঘন্টা, দেখো 1000 ওয়াট মানে কি জুল বাই সেকেন্ড, ঘন্টা মানে কত? 1 ঘন্টা মানে কত সেকেন্ড বাবু? 3600 সেকেন্ড, তাই তো? তাহলে 3600 সেকেন্ড, শূন্য মানে সেকেন্ড সেকেন্ড কাটলাম, দেখো 1 2 3 1 2, তাহলে 36, 1 2 3 1 2 3 4 5 জুল। তাহলে লিখবো কি 36 ইন্টু টু কত 5 জুল, কারণ কটা শূন্য আছে দেখো, 1 2 3 4 5, 5টা শূন্য, বুঝতে পারবে ব্যাপারটা? এই প্রথমটা গেল। আচ্ছা আচ্ছা, এই প্রশ্নগুলো করলে তোমরা, এবার যেই প্রশ্নটা পরীক্ষা আসবেই আসবেই, যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি আর যান্ত্রিক শক্তির সংরক্ষণ, ওটা প্রমাণ করতে হবে, মানে ব্যাখ্যা, ধ্রুবক যে যান্ত্রিক শক্তির যে ধ্রুবক, ওটা তোমরা ব্যাখ্যা করতে হবে। প্রশ্নটা লিখে দিচ্ছি, যান্ত্রিক শক্তির মানে যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্রটি লেখো। অবাধে পতনশীল পতনশীল বস্তুর মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক ব্যাখ্যা করো। ঠিক আছে, এই দুটো প্রশ্ন করে নিও, ঠিক আছে? আসতে পারে। আচ্ছা, আর একটাই প্রশ্ন বলবো এখান থেকে, যে সেই আমার প্রিভিয়াস ভিডিওতে আছে দেখবে, যে একটা সিঁড়ি যদি 20 সেন্টিমিটার হয়, তাহলে আমি যদি 20টা সিঁড়ি উঠি, 20 সেন্টিমিটার আমি যদি বলি হয়, তাহলে আমরা ওখানে, আচ্ছা বলে দিচ্ছি এখানে আছে, এখানে আছে এই প্রশ্নটা। এটা কিন্তু যে কি বলছে, 100 কেজি ভরের একটি ব্যক্তি 10 সেকেন্ডে একটি সিঁড়ির 15টি ধাপ উঠল। প্রতিটি ধাপের উচ্চতা কত বলা আছে? 20 সেন্টিমিটার, মানে একটি ধাপের উচ্চতা কত? 20 সেমি। তাহলে এখানে কটা ধাপ আছে? 15টি ধাপ আছে, তাহলে কত বলবো? 15 গুণিত 20 সেমি, তাহলে কত? 15 দিয়ে কত? 30, আর এখানে শূন্য ছিল, সেমি, ঠিক আছে? এখানে কেজিতে দেওয়া ছিল, তাহলে আমি সেমিটাকে যদি মিটারে করে নিই, 100 দিয়ে কী করতে হবে? ভাগ করতে হবে, তাহলে 100 দিয়ে ভাগ করে দিলাম, করলাম, আলটিমেট কত হচ্ছে? 3 মিটার। আচ্ছা, আমি এটা কি পেয়ে গেলাম? উচ্চতাটা পেয়ে গেলাম। আচ্ছা, তোমরা কি জানো ক্ষমতা সমান কি জানি? ক্ষমতা সমান আমরা W/T, কার্য বাই সময়। কার্য কত? আমরা mgh, তাই তো? স্থিতিস্থাপক শক্তিটাই কার্য হিসেবে সঞ্চিত হয়, তাহলে mg কত? এম এখানে কত বলা আছে? 50 কেজি, জি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এইচটা কত? 3 মিটার, ডিভাইড বাই সময়টা কত? সময় কত বলা আছে? 10 সেকেন্ড। বাবু এটা ক্যালকুলেশন করো, কত বেরোয় বলো তো? কত বেরোয় বলো তো একটু ক্যালকুলেশন করে? 147 কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড, তাই তো? কেজি, আচ্ছা এখানে আবার দেখা যায়নি, এখানে করতে হয়, তাহলে 50 গুণিত 9.8
ইন্টু 3 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, আর নিচে কি আছে সেকেন্ড। তাহলে আলটিমেট কত বেরোবে ও বলো? 147 বেরোবে, 147 ওয়াট জুল পার সেকেন্ড। কেজি মিটার পার সেকেন্ড মানে কি জুল, আর নিচে সেকেন্ড মানে কি জুল পার সেকেন্ড। উত্তর কত হচ্ছে 147 ওয়াট, তাই তো? ঠিক বেরিয়েছে তো একদম? তাহলে এইগুলো হচ্ছে আমার কি কার্যক্ষমতা শক্তির জন্য যথেষ্ট। এবার আমি একটু পরে দপনটা বলছি। এনার্জি নিয়ে চলে এলাম খেদে। এবার আবার তোমাদের জন্য হচ্ছে এই যে শক্তির ক্রিয়া, যেটা কার্যক্ষমতা শক্তি, কার্যক্ষমতা যে শক্তি, ওই চ্যাপ্টারটার তোমরা এই দুটো প্রশ্ন অ্যাড করে নিও। কি বলছে? এম ও 2m ভরের দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 1:2 হলে তাদের রৈখিক ভরবেগের অনুপাত কত হবে? আর একটি হালকা ও একটি ভারী বস্তুর রৈখিক ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি হবে? এটা আমার প্রিভিয়াস ভিডিওতে পুরো করা আছে সলিউশন সহ, তোমরা ওটা দেখে নিও। এবার আমি পদার্থের ধর্মগঠনের যেই কটা ইম্পর্টেন্ট প্রশ্ন দরকার আমি সেগুলো বলে দিচ্ছি। তাহলে এবার আমি পদার্থের ধর্মগঠনটা বলি, ঠিক আছে? আচ্ছা, আমরা পদার্থের ধর্মগঠন যে চ্যাপ্টারটা, এর থেকে একটু শর্ট কোশ্চেন বলছি। স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা কোনটির মাত্রার অনুরূপ? আচ্ছা, প্রথমে বলে রাখি, তোমরা যদি কেউ চাও যে এর সম্পর্কে পুরো ডিটেলসে জানতে চাও, আমার আগের ভিডিওগুলো তোমরা দেখতে পারো, পুরো ফুল ধারণা পেয়ে যাবে। এবার আমি বলছি, যেহেতু এখানে সাজেশন চলছে, শর্ট কোশ্চেনগুলো বলে দিচ্ছি। স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা কোনটির মাত্রার অনুরূপ, মানে কার সাথে সমান? একই হবে। কার্যক্ষমতা না, চাপ ও বিকৃতি, বিকৃতি তো কোনো একক নেই, তোমরা জানো, পড়িয়েছিলাম। চাপ ও পীড়ন, অ্যাকচুয়ালি উত্তর হবে কিন্তু চাপ ও পীড়ন। আচ্ছা, এবার স্থিতিস্থাপক গুণাঙ্ক, হ্যাঁ, এবার স্থিতিস্থাপক গুণাঙ্কের, আচ্ছা স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে একটুখানি বলে দিই। আমরা কি জানি? পীড়ন প্রপোর্শনাল টু বিকৃতি, মানে হুকস ল অনুযায়ী পীড়ন প্রপোর্শনাল টু বিকৃতি, মানে পীড়ন বাই বিকৃতি সমান কনস্ট্যান্ট। তাহলে পীড়নের যা মাত্রা সেটা হচ্ছে কি এর মাত্রা হবে। কারণটা কি না, হুকস ল অনুযায়ী আমরা কি পীড়নের মাত্রা আছে, পীড়ন তো চাপের সঙ্গে সমান অ্যাকচুয়ালি। আচ্ছা, আর বিকৃতির মাত্রা নেই, তাহলে পীড়নের মাত্রা যা সেই আর চাপের মাত্রা তো একই, তাহলে অপশান সি। এবার আমাকে বলো, আমরা কি জানি চাপ সমান কি বল বাই ক্ষেত্রফল? চাপ সমান কি জানি বল বাই ক্ষেত্রফল। চাপ যদি পি হয় তাহলে এফ বাই সি, ফোর্স বাই এরিয়া, তাহলে অপশান সি। জলবিন্দু গোলাকার হয় তার কারণ কি? সান্দ্রতা, পৃষ্ঠটান, না প্লবতা, না আর্কিমিডিস। অ্যাকচুয়ালি পৃষ্ঠটানের জন্যই তো আমি সেই একটা এক্সপেরিমেন্ট করেছিলাম আমার প্রিভিয়াস ভিডিওতে, তাহলে ওটা কী হবে? পৃষ্ঠটান। আচ্ছা, পৃষ্ঠটান কাজ করে তলের সঙ্গে লম্ব হবে, তলের সঙ্গে স্পর্শ কী হবে? অপশান বি, তলের সঙ্গে স্পর্শ কীভাবে। কেউ যদি আমার ভিডিও দেখে থাকতো, আমার বাচ্চারা, তারা ডাইরেক্ট বলে দিত অপশান বি। এবার একটি মাকড়সা জলের উপর দিয়ে হেঁটে চলে বেড়াচ্ছে, তার কারণ কি? তার কারণ হচ্ছে কি জলের কি পৃষ্ঠটান। পৃষ্ঠটান মানে অ্যাকচুয়ালি রাবার ব্যান্ডের মতো, ঠিক আছে? আমি আবার যে প্রশ্নগুলো দরকার 2 মার্কসের সেগুলো বলি। এবার আমরা পদার্থ ধর্মগঠনের বড় প্রশ্নগুলো, এগুলো আমার করানো আছে। এবার কি বলছি দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ক্ষেত্রফল দিয়ে আছে কত? 10 সেন্টিমিটার স্কোয়ার। চোঙে 20 সেমি উচ্চতা পর্যন্ত জল আছে, তাহলে চোঙের তলদেশের চাপ ও ঘাত কত? এটা আমার করানো আছে, তাহলে আর করাতে হবে নি। এবার দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো উচিত নয় কেন? মানে ওটা হচ্ছে সেই বার্নৌলির নীতি, সেই টিনের চাল উড়ে পালিয়ে যাচ্ছে, তাই তো? ওই প্রশ্নগুলো আছে এটা। আর ইয়ং গুণাঙ্ক কি, যেটা তোমরা জানো, আমি বলেছিলাম। হুকের সূত্র কি? পীড়ন প্রপোর্শনাল টু বিকৃতি। আর স্থিতিস্থাপক গুণাঙ্কের সংখ্যা দাও, তাহলে একক বিকৃতির জন্য উদ্ভূত পীড়ন। আচ্ছা, স্প্রিংয়ের বল ধ্রুবকের সংখ্যা দাও, ভিডিও আছে আমার, আর এই অঙ্কটাও করানো আছে, তাহলে বলে লাভ নেই, বুঝতে পারলে? তাহলে তোমরা এটা করে নিবে আমার ভিডিও, মানে প্রিভিয়াস ভিডিও থেকে। তাহলে তারপরের প্রশ্ন হচ্ছে কি, আর্কিমিডিসের নীতিটি লেখো। ভাষণের শর্ত এটা বলা আছে। সান্দ্রতাঙ্কের সংজ্ঞা দাও। সিজিএস পদ্ধতিতে সান্দ্রতাঙ্কের একক কি? মাত্রা তো করতে পারো। আচ্ছা, আমি এখানে বলে দিচ্ছি,
পয়েস, এক পয়েসটা কি ওটা দেখে নিও। আর স্টোকসের সূত্রের গাণিতিক রূপটা লিখো। গাণিতিক দেখাও যে পি সমান H/g আমার করা আছে, সান্দ্রতা আর ঘনত্বের মধ্যে পার্থক্য বলা আছে, সোনার আপেক্ষিক গুরুত্ব বলা আছে, এটার অঙ্কটাও করা আছে। তাহলে তোমরা এগুলো করে নিও। এবার আমি কি বলবো, এবার দ্রবণটা বলে দেবো, দ্রবণটা একটু ব্যাখ্যা করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, দ্রবণটা একটু ব্যাখ্যা করে দেবো। ঠিক আছে, আমরা একেবারে অন্তিম পর্যায়ে এসে গেছি। দ্রবণ সলিউশনের এই যে কটা প্রশ্ন দিয়েছি, 9টা প্রশ্ন, এটাই তোমাদের সাফিসিয়েন্ট। ঠিক আছে, এখান থেকে তোমরা পড়লেই তোমরা 40-40 পারবে আমি আশা করছি। কিন্তু আমি শিওর এই দুটো প্রশ্ন তোমাদের অসুবিধা হবে। আমি এই দুটো প্রশ্ন অসুবিধা, তো তাহলে এই দুটো প্রশ্নকে আমি বলে দিচ্ছি তোমাদের কী করে করতে হবে, কিন্তু করে দিচ্ছি। ঠিক আছে, দেখে নাও, এগুলো তোমরা তুলে নেবে। কী বলে দিচ্ছি দেখো, 25°C উষ্ণতায় জলে কোনো দ্রব্যের দ্রাব্যতা 30, কথাটি ব্যাখ্যা করো বক্তব্যটি। কলের দ্রবণের দুটি বৈশিষ্ট্য লেখো, দ্রাব্যতা লেখো, দুটি প্রয়োজনীয়তা লেখো। ক্লোরের বিস্তার মাধ্যম আর বিশুদ্ধতা বলতে কী বোঝো? সার্বজনীন দ্রাবক কাকে বলে ও কেন? দ্রাব্যতার উপর উষ্ণতা ও চাপের প্রভাব কী? কেলাসন কী? সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ, অতিরিক্ত দ্রবণ বলতে কী বোঝো? সাবানের বিস্তার মাধ্যম ও বিশুদ্ধতা কী? সল, জেল, এরোসল কী? ইমালশন কাকে বলে? ইমালসিফায়ার কী? এবার এই দুটো প্রশ্ন আমি করে দেবো। ঠিক আছে, আজকে এই দুটো প্রশ্ন করে দিচ্ছি। ঠিক আছে, দেখো কি বলা আছে, আমি বলে দিচ্ছি। 500 ml দ্রবণে 73 গ্রাম HCl দ্রবীভূত আছে। তাই ওই দ্রবণের মোলারিটি মানে মোল পার লিটার। তোমাকে আগে এটার মোল বার করতে হবে। মোল আমি শেখালাম একটু আগে কীভাবে বার করতে হয়, প্রদত্ত ভর বাই গাম আণবিক ভর। HCl মানে HCl, হাইড্রোজেনের 1, ক্লোরিনের কত 35.5, যোগ করো কত হবে 36.5 গ্রাম। তাহলে মোল মানে কীভাবে বার করতে হয়, প্রদত্ত ভর, কত ভর দিয়ে আছে বলো তো, 73 গ্রাম। তাহলে 73 গ্রাম বসালাম, আর এখানে কত পাচ্ছি 36.5। দেখো 36 2 তো 73 হয়, সরি 36 72, আর 0.5 করেছিল, তাহলে 1 73 2, তাহলে কত হচ্ছে 2 মোল। এবার লিখলে তো, এবার আমি করে দিচ্ছে কি, মোল পার লিটার বার করতে বলছে, মানে মোলারিটি মানে মোল পার লিটার। 1000 ml কত 2 মোল, তাহলে 1 ml কত হবে 2/500 ভাগ। এবার আমি 1 লিটার মানে কত জানি 1000 ml, তাহলে 1000 ml কত বেরোবে, 1000 ml বেরোবে 2/5 ইন্টু 1000। তাহলে কাটলে 0 0 0 0 কেটে যাচ্ছে, কাটলে কত 2 1, তাই তো নাকি? তাহলে আমি পাচ্ছি কত 1 মোলার, মানে মোল পার লিটার। ক্লিয়ার, তাই তো ব্যাপারটা? ঠিক আছে, বুঝতে পারলে? এবার আর কি বার করতে বলছে, W/V, ওয়েট বাই ভলিউম। আচ্ছা, জলে দ্রবীভূত আছে তো, দ্রবণে এত ml দ্রবীভূত আছে, ওই দ্রবণের মোলারিটি বার করছি W/V। আচ্ছা, আমি গ্রাম পার ml বার করে দিচ্ছি। ঠিক আছে, গ্রাম পার ml বার করে দিচ্ছি, গ্রাম পার ml বার করে দিই। তো গ্রাম পার ml বার করা মানে এখানে কত দেখো 500 ml আছে, 500 ml আছে কত গ্রামে, 73 গ্রামে। তাহলে 1 ml আছে 73/500 গ্রাম। এবার 1000 ml মানে 1 লিটার, তাহলে কত হবে 73/500 ইন্টু 1000, তাই তো গ্রাম। তাহলে 0 0 0 0 কাটলাম 2, 73 2 কত 6 14, 146 গ্রাম পার লিটার। আচ্ছা, তোমরা W/Vটা বলে দিচ্ছি। W/V মানে ওয়েট বাই ভলিউম। ঠিক আছে, এখানে আয়তন কত দিয়ে আছে 250 ml, আচ্ছা সরি 500 ml, আর এখানে কত দিয়েছে ভরটা 273। ঠিক আছে, শুধু 73 গ্রাম বাই কত 500 ml। ঠিক আছে, গ্রাম পার লিটার যেটা বেরোয়
ওটাই হচ্ছে কাটাকুটি করে যেটা বেরোবে। তাহলে এটা আমার হয়ে গেল। আর একটা বাকি আছে আমার, কি ওটাই দরকার, শেষ, আজকে শেষ কিন্তু এনার্জি ঠিক আছে তো। এবার শেষ বলতে গেলে কি বলছে, দাব্যতা 40 মানে কি, দাব্যতা যদি 40 অর্থ কি, আমার 40 গ্রাম লবণ দ্রবীভূত আছে, দ্রবীভূত আছে, ঠিকই আছে, দ্রবীভূত আছে 100 গ্রাম জলে, মানে 140 গ্রাম লবণ 100 গ্রাম জলে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। এখানে কত গ্রাম দিয়ে আছে, 30 গ্রাম। তাহলে আমি একে বার করি, কত 100/40, আর কতবার করব 30-এ করলে কত হবে 100/40 ইন্টু 30, 0 0 কাটলাম, 4 25-এ 100, 25 3-এ 75 গ্রাম বেরোলো, বুঝতে পারলে। তাহলে আজকে আমরা সমাপ্ত করছি এখানে। এবার কেউ যদি কারো প্রশ্ন থাকে যে স্যার এটা পারছি না, কমেন্ট করো, আমি বলে দেবো। আর এখান থেকে কিন্তু তোমরা প্রত্যেকে কত পাবে, 40, 100% কমন মানে 40 পাবে, ঠিক আছে, বাই।